সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। আমি খান মোহাম্মদ আছি এবং আপনাদের সাথে থাকবো পুরোটি সময়। আছে কি সত্য বলার সাহস? এরকম অনেক সাহসী মানুষ আমরা নিয়ে আসি যারা বলে তাদের অপরাধ এবং তাদের অপরাধের সাথে যুক্ত সম্পূর্ণ ঘটনা এবং স্বীকার করে তারা কি পাপ করে এসেছেন। বরাবরের মতো আজকেও আমাদের মাঝে একজন অতিথি আছেন যিনি বলবেন তার অতীতের করে যাওয়া অপরাধ অথবা বর্তমানে করে যাওয়া অপরাধের গল্প। সরাসরি চলে যাব ওনার কাছে। আমি প্রথমেই আপনার নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ রাজ। রাজ? হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশালে। বরিশাল? হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই। দুই ভাই? আপনি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আচ্ছা, ছোটটা কি করে? ছোট লেখাপড়া করে। এখনো পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করে। বাবা মা? বাবা মা কৃষি কাজ করে। কৃষি কাজ করে? বেঁচে আছেন তো নাকি? হ্যাঁ, বেঁচে আছে। আচ্ছা, গ্রামে যাওয়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়। এখন কোথায় থাকেন? বরিশালে নাকি ঢাকাতেই থাকেন? ঢাকাতে থাকে। ঢাকাতে কি করছেন? এখন ছোট একটা চাকরি করতেছে। ছোট চাকরি মানে কিরকম চাকরি? গার্মেন্টসে একটা ছোট চাকরি করতেছে। গার্মেন্টসের একটা ছোট চাকরি মানে ফ্লোরে? হ্যাঁ, ফ্লোরে। ফ্লোরে কাজ করছেন। আচ্ছা, তো রাজ পড়াশোনা কত দূর করেছেন আপনি? 8 পাস পর্যন্ত করেছিলাম। 8 পর্যন্ত করেছেন। তাহলে সরাসরি চলে আসি আপনার সাথে সেই গল্পে, যে গল্পের জন্য আমরা বসে আছি, আপনি মুখিয়ে আছেন বলার জন্য। আচ্ছা, অপরাধটা কি করেছিলাম আমি যখন 8-এ পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে যে 9-এ ভর্তি হব, তখনই আমার সাথে আমার বাবার সাথে একটা গ্যাঞ্জাম হয়, মানে তার সাথে আমার দ্বন্দ্ব হয়। তারপর আমি রাগ করে ঢাকায় চলে আসি। কবে? এটা কত সালের ঘটনা? এটা 2012-তে। 12-তে? আচ্ছা, তারপর? তখন ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে থাকার জায়গা নেই। হ্যাঁ। পরে আমি একটা বস্তিতে আশ্রয় নিলাম। কোন বস্তি? ঢাকা কারণ বাজার বস্তিতে। কারণ বাজার বস্তিতে? আচ্ছা। তো ওখানে অনেক কষ্ট করে রইলাম। রওয়ার পরে কিছু সঙ্গ দিলাম, বন্ধু বান্ধব বানাইলাম। এই কারণ বাজারে যখন থাকতেন, রাগ করে আসছেন, তখন আপনি চলতেন কিভাবে? কি কাজ করতেন? তখন তো আমার কিছু কাজ ছিল না। তখন এই যে বন্ধু বান্ধবের মাধ্যমে আমি তাদের সাথে যাইতাম। ওরা আবার কি করতো, কিছু কিছু রাজনীতি মারামারি হলে ওদেরকে ডাকতো, ওরা আবার ওইখানে যাইতো, আমাকে নিয়ে যাইতো পিকেটিং? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো ওদের সাথে যাইতাম। যাওয়ার পরে হঠাৎ করে একজন বড় ভাই আমার একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব? প্রস্তাব দিল একটা মেডিসিনের। মেডিসিন? হ্যাঁ। আচ্ছা। মেডিসিনটা দেওয়ার পরে বললো যে এইটা দিয়ে এইভাবে এইভাবে কাজ করতে হবে এবং মানুষকে এইভাবে করতে হবে। এইভাবে মানে কি, একটু যদি খুলে বলতেন। একটা মেডিসিন দিত, তো মেডিসিনটা সামথিং দিত, আমাদের ফুল দিত না, মানে সম্পূর্ণ। মেডিসিনটা কেমন দেখতে? এটা পাউডার, সাদা সাদা পাউডার? মানে আমরা যেরকম ঘামাচি পাউডার ইউজ করি সেরকম মতন? হ্যাঁ। মিহি পাউডার নাকি ঘন পাউডার? এটা হচ্ছে ঘন পাউডার। ঘন পাউডার মানে দানাদার? না না না, দানা না, একদম মিনি পাউডার, একদম মিহি। আচ্ছা, হ্যাঁ, তারপর? ওইটা আমাদের দিত এবং বলে দিত প্রকৃতি কিভাবে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? আমরা ভিজিটিং কার্ড আছে, হ্যাঁ, ওইখানের মাধ্যমে মানি ব্যাগে কিংবা আমরা মোবাইলের পিছনে ব্যাক কভারে তো লাগাই, ওইগুলো আমরা বলতাম যে ভিজিটিং কার্ড দিয়ে অ্যাড্রেসটা জানতে চাইতাম। তখনই তারা দেখতো, দেখার পরে এটা কাছে নিয়ে যখন দেখতো, নিঃশ্বাসের সাথে ওইটা মাথা ভিতরে চলে যেত, মানে মস্তিষ্কের ভিতরে চলে যেত। এটা কতটুকু কাছে নিলে নাক দিয়ে যাবে? এই যে 1 বিঘা। 1 বিঘা থেকে নাকে চলে যাবে? হ্যাঁ। এটা কি একটা গন্ধ আছে এটার? এটা গন্ধ আছে, তা তারা বুঝতে পারবে না। এটা শুধু আমরাই বুঝতে পারি যে এটা কত দূর থেকে আমরা করতে পারি, মানে এটা ধরলে আমরা কত দূর পর্যন্ত এটা ধরলে এটা নিঃশ্বাসের সাথে চলে যাবে। আচ্ছা, এটা তারপরে কি হলো যখন আপনাদেরকে সবকিছু বললো যে এরকম ভাবে ব্যবহার করবা? হ্যাঁ। ব্যবহার করার পরে কি করবা সেটা কি বললো? ওটা হচ্ছে যে ব্যক্তি দিতাম আমরা, ওই ব্যক্তি তো অজ্ঞান হয়ে যেত। অজ্ঞান বলতে কি, আমরা যা বলতাম তাই শুনতো, কিন্তু সে তো তখন সচেতন থাকতো। হ্যাঁ, সচেতন থাকতো, কিন্তু জ্ঞান হারাই ফেলাইতো। বাইরে মানে স্বাভাবিক যে জ্ঞানটা ওইটা থাকতো না। এটাকে বলে ডেভিলস ব্রেথ। হ্যাঁ, এই মেডিসিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে বাংলাদেশে বাংলা ভাষায় বলে শয়তানের নিঃশ্বাস। শয়তানের নিঃশ্বাস। এটা যে নেয় তার কতক্ষণ সে এরকম ঘোরের মধ্যে থাকে যে আপনি যা বলবেন সে তাই করতে থাকবে, কিন্তু সে তার কোনো হিদাহিত জ্ঞান থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা মানুষ নিলে কতক্ষণ থাকে, এরকম কত ঘন্টা থাকে? 1 ঘন্টা 30 থেকে 60 মিনিট। আপনাদের তখন যা যা করার তখন সেই 1 থেকে মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে করে ফেলতেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। প্রথম কবে আমরা কভার করে নিই এবং তার কাছে মোবাইল, টাকা পয়সা এগুলো নিয়ে যাই। মানে আপনি চাইলেই তো সে দিয়ে দিত? হ্যাঁ, আমি চাইলেই দিয়ে দিত। আচ্ছা, আমরা এখন জানতে চাচ্ছি যে
আপনাকে তো বোঝানো হয়ে গেল, আপনাদেরকে তো ব্রিফিং দিল আপনার এক বড় ভাই হ্যাঁ, যে এভাবে এটাকে ওয়ার্ক করে। এটা কবে আপনারা এটা বাস্তবে আপনারা অ্যাপ্লাই করলেন মানুষের সাথে, কবে? এটা 2014 সালে। 2012 সালে আপনি কারওয়ান বাজারে, হ্যাঁ, 2014 সালে আপনি এই কাজে লেগে গেলেন। কাজে লেগে গেলাম। কিভাবে করলেন সেটা? সেটা আমরা রাস্তায় এবং লঞ্চে সদরঘাটে যেতাম। আমি প্রথম ঘটনাটা শুনতে চাই, প্রথম কিভাবে করেছেন? প্রথম ঘটনা হয়েছে আমি সদরঘাট চলে যাই, সদরঘাটে যে বরিশালে লঞ্চে উঠি, হ্যাঁ। যেহেতু আমার বাড়ি বরিশাল, হ্যাঁ। তো বরিশাল লঞ্চে উঠে আমি একটা ছেলেকে দিলাম। কি দিলেন ওকে? ওকে টিকিটটা দেখাইলাম যে ভাইয়া টিকিটটা কয় টাকা কাটছে, এটা তো আমি বুঝি না, আপনি একটু আমাকে বলবেন। তো ছেলেটার টিকিটটা ধরে বললো যে 300 টাকা কাটছে। হ্যাঁ। তো তখন ওই ছেলেটা কাজ হয়ে গেছে, আর তখন দেখতেছি ওকে কি বলা যায়। প্রথমে বলছি ভাইয়া আপনি কোথায় যাবেন, কোন জেলায় যাবেন এবং আপনার বাড়ি কোথায়? তখন বললো যে ভাই আমার বাড়ি তো বরিশালে, মুলাদি থানা, আমি মুলাদি যাব। তখন থেকে চলে আসে না, আমরা এক জায়গায় বসে গল্প করি, আড্ডা করি। তারপরে আমি তাকে ডাইকে আমি ছাদে নিয়ে যাই, তিনতলা লঞ্চে ছাদে নিয়ে যাই, নিয়ে আমরা এক জায়গায় বসে প্রথমে আমি তার বিভিন্ন কি করতো, ঢাকায় কোথায় যাবে, কয়দিন ছুটি কাটাবে, এইগুলো জানতাম। জানার পরে বলতাম যে ভাই মোবাইলটা দেখি, মোবাইলটা দেখার পরে মোবাইল নিয়ে নিতাম। পরে বলতাম যে ভাই কয় টাকা চাকরি করেন, কয় টাকা নিয়ে যাচ্ছেন বাড়িতে, এই আমি জেনে তারপর মানি ব্যাগ সহ নিয়ে যেতাম। সে একদম বলে দিত আপনাকে? হ্যাঁ, বলে দিত। যদি বলতেন যে মানি ব্যাগটা দেন, সে কি এরকম করে বের করে দিয়ে দিত আপনাকে? একবারে ভাবতো, তারপরে বলতাম দেন না ভাইয়া, মানি ব্যাগটা তো দিবেন, কয় টাকার আছে, এবার বলে দিয়ে দিত। তা সে তো আমি যা বলবো তাই শুনতো। মেডিসিন তো তার ভিতরে আছে। অদ্ভুত একটা মেডিসিন। আচ্ছা, এই অপারেশনটা করলেন, তারপরে তাকে কি সেভাবে রেখে আপনি চলে আসতেন? হ্যাঁ, তাকে ওই ছাদে রেখে চলে আসছি। তখন তার যখন উশ হয়েছে, মানে তার ব্রেন সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, তখন তো আমাদের খোঁজাখুঁজি করতো। তখন তো আমরা দেখা যায় অন্য গার্ডে নেমে যেতাম, মানে আচ্ছা, ওই গার্ড পৌঁছানোর আগেও যে গার্ড, ওই গার্ডে নেমে যেতাম আমরা। তার মানে আপনাকে যে দেখতো এই শয়তানের নিঃশ্বাস অথবা ডেভিল স্প্রেতে আক্রান্ত হওয়ার পর, তারা কি মনে রাখতে পারতো আপনার চেহারা? মনে রাখতে পারতো না। তারপর একটা প্রথম দেখতো ওইটা আপসা, তারপর ওইটা মাথা ব্রেন যখন ক্লিয়ার হয়ে যেত মনে রাখতো। তো তার আগে তো আমরা সরে যেতাম। তাহলে আপনারা ডেভিলস ব্রেথ দিয়ে প্রথমে আপনার কাজটা হচ্ছিল লঞ্চে। কতবার করেছিলেন এরকম? লঞ্চে আবেদন করেছি বেশ কয়েকবার, ধরেন 6-7 বার করেছি। আর রাস্তাঘাটে আসা যাওয়ার সময়? হ্যাঁ, রাস্তাঘাটে একটা গাড়ি, বাসে, প্রায় বাসে করা হয় এগুলো। লোকাল বাস নাকি আপনার লং জার্নি? এটা লোকাল বাসে। লোকাল বাসে? হ্যাঁ। আমি এটা শুনতে চাই, লোকাল বাসে কিভাবে করতেন? লোকাল বাসে যখন আমি মালিবাগ থেকে, হ্যাঁ, মালিবাগ থেকে যখন উত্তরা যাব তখন উঠি। মালিবাগ থেকে উত্তরে যাওয়ার পথে? হ্যাঁ, এতটুকু ভিতরে আমাদের। তো একজনকেই তো টার্গেট করতেন? হ্যাঁ, একজনকে আচ্ছা, তারপর? টার্গেট করতাম। এবার ঢাকা যাওয়া নতুন আসে, দেখলে বোঝা যায়, তাদের চলাফেরা, হ্যাঁ, কথাবার্তা দেখলে বোঝা যায়, তাদেরকে টার্গেট করতাম। টার্গেট করার পর তাদেরকে বলতাম যে ভাইয়া একটু চেপে বসেন, আমি একটু বসবো, কিংবা তার বসার জায়গা নাই, ওই যে বাসের এই ধরে রড ধরে দাঁড়িয়ে থাকতাম। দেখা যায় আমি তার সামনে থেকে একটা বিজেনি কাঠ ফালাইতাম, বলতাম যে ভাই একটু উঠাইয়ে দেন। পরে ওই উঠাইয়ে দেওয়ার মাধ্যমে তার হাতে মেডিসিনটা লেগে যায়। আর খেয়াল করতেন যে কখন সে হাতটা মুখে দিচ্ছে? হ্যাঁ, মুখে নিচ্ছে, কিংবা মোবাইলে কথা বলছে। তার মোবাইল তো অবশ্যই দেখা যায়, তার 10 গ্রাম থেকে আসছে, তো দেখা যায় ঢাকা থেকে ফোন দিব, ফোনটা নিয়ে কথা বলবো, দেখা যায় কথার মাধ্যমে তার নিঃশ্বাসে তার মেডিসিনটা চলে যায় নাকের ভিতরে। দেখা যায় আমাদের টার্গেট ছিল আপনার উত্তরা পর্যন্ত। যখন আমরা রামপুরে ছেড়ে যেত বাড্ডার ভিতর তো জাম অটোমেটিক থাকি, তো ওই বাড্ডা উত্তরপাড়া মধ্যবাড্ডার ভিতরে আমরা কাজটা সেরে ফেলতাম, যে টাকা পয়সা ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেত। সে কিছুই বলতো না? তার তো ওই যে জ্ঞানটা ছিল না, মেডিসিনটা তার ভিতরে যাওয়ার পর তো তার জ্ঞান ছিল না। আচ্ছা, আপনাকে যেই ভাই এই মেডিসিনটা দিয়ে প্রথম এই কাজের মধ্যে ইনভলভ করে, সে ভাই কি পলিটিক্যালি ইনভলভ? না, রাজনীতি করে না, রাজনীতি করে না। সে কি কারওয়ান বাজারের? হ্যাঁ, কারওয়ান বাজারের। ঠিক এখনো এই কাজগুলো করে যাচ্ছে? না, ওই কাজগুলো করছে না এখন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিস কিউরিওসিটি থেকে জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে, যে অনেক সময় হয় যে আমরা চাকু দিয়ে কাটতে কাটতে অনেক সময় নিজের হাত দিয়ে কেটে ফেলি, হ্যাঁ, ঠিক আছে, সবজি কাটতে কাটতে বা কোনো কিছু। এখানে তো আপনি ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের মতো একটা খুব খারাপ কেমিক্যাল নিয়ে কাজ করছেন। জি। এটা কি কখনো নিজে ইনহেল করে ফেলেছেন
বা নিচের গালে বা মুখে লেগে গিয়েছিল কখনো? না না না, এটা আমি সবসময় সতর্ক ছিলাম। কিভাবে সতর্ক থেকে সেটা কার্ডে লাগাতেন, অথবা মোবাইলে ব্যবহার করতেন, অথবা ভিজিটিং কার্ডে ব্যবহার করতেন? আমরা পলি কিংবা হাতে গ্লোভস দিয়া হ্যাঁ, দেওয়ার পরে আমরা এটা ফালাই দিই এবং যে ব্যক্তিকে দিই সতর্ক, আমরা টার্গেট থাকে, চিহ্ন থাকে যে ওখানে লাগাইছি, ওইখানে আমরা ধরতাম না কিংবা ওখানে স্পর্শ করতাম না। আমাদের একটা চিহ্ন দেখা, মানে চিহ্ন দিয়ে রাখতাম আমরা। পাউডারটা কি স্টিকি, যে যে কোনো কিছুর সাথে লাগালে সেটা লেগে থাকবে, সামথিং? নাকি আপনি পানি দিয়ে বা আঠা দিয়ে লাগাতেন? না না, পানি না, ওটা হালকা ডলার দিয়ে লাগাই দিই। হালকা ডলা দিলে লেগে যেত? হ্যাঁ। তারপরে পলিথিন যেটা আপনি হাতে বা হ্যান্ড গ্লাভস যেটা করতেন সেটা পরে ফেলে দিতেন আপনারা? আচ্ছা, এরকম ভাবে তো আপনারা মনে হয় কতগুলো অপারেশন করেছেন এরকম, এই ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস দিয়ে? আমি কম সময়ে করছি। যখন আমি এটা করতে করতে একটা দুর্ঘটনা হয়েছে, তখন আমি ছেড়ে দিয়েছি। বেশি না, আমি করেছি 1 থেকে 1.5 বছর। মানে আপনি 2015 থেকে 16 পর্যন্ত করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো এই দুর্ঘটনাটা কি হয়েছিল আপনার সাথে? হয়েছিল, একটা ছেলের ফোন নিয়ে গেছিলাম, মানে এই মেডিসিনটা দিয়ে ফোন নিয়ে গেছি আমি। তো ওই ফোন আসে, তো ওই ফোন দিয়েছে ওই ছেলের মা। মা ছিল অসুস্থ, পরে ছেলেকে দেখতে চাইছে মা। তখন হঠাৎ ফোনটা আমি রিসিভ করছি, রিসিভ করার পরে ওই ছেলের মা বলল, বাবা আমি খুব অসুস্থ, তোকে একবার দেখতে চাই। এখন তো ওই মোবাইলটা আমার হাতে, না পারে আমি ফেরত দিতে, না পারে ওই মাকে আমি সত্য কথা বলতে। তখন হঠাৎ করে আমার ভিতরটা ভেঙে গেল যে আমি এগুলো কি করতেছি। তো হঠাৎ করে আমি এই কাজ ছেড়ে দেব, এই চিন্তা ভাবনা করে, তো চিন্তা করি আমি তো ছেড়ে দিলে হবে না, আমাদের দলে তো আরও লোক আছে, তারা তো ছেড়ে দেবে না। পরে হঠাৎ করে আমি চিন্তা করলাম আর কি, যে আমি পুলিশের কাছে ধরা দেব। যে ছেলেটাকে আপনি ডেভিলস ব্রেথ দিয়ে সর্বস্ব লুটে নিয়ে গেলেন, মোবাইলে যে ফোন আসলো একজনের মার, তারপর কি সেই ছেলের কাছে গিয়েছিলেন? না, ওই ছেলেকে তো আমি পাই নাই এবং তাকে আমি খুঁজিও নাই। খুঁজলে আমি তো ওই মুহূর্তে আমার ধরা দেওয়ার চিন্তা ছিল না। আচ্ছা, আমি ওই ছেলেকে খুঁজতে চেয়েছিলাম, তো পরে ওই চিন্তা করে ঢাকা শহর, এত বড় একটা ঢাকা শহর কোথায় পাবো, এবং তার কোনো ডকুমেন্টস নাই, কিন্তু ওই ছেলের ছবিও নাই। ফোনটা ছিল একটা বাটন ফোন, অ্যান্ড্রয়েড না, যে অ্যান্ড্রয়েড হলে তো বিভিন্ন ডকুমেন্টস থাকতো, তো বাটন ফোন। এটা একটা প্রশ্ন করি, যে অনেক দিনই তো করলেন আপনি, 2014 থেকে 2015 থেকে 16 পর্যন্ত করেছেন আপনি এই ধরনের রাহাজানি। তো কত টাকা কামিয়েছেন? 80 লাখ টাকা পর্যন্ত কামাইছিলাম। মানে সব মিলে 80 লাখ টাকা কামাইছেন? টাকা কি এখনো মানে ছিল, নাকি সব খরচ হয়ে গেছে? সব খরচ হয়ে গেছে। আমরা যেহেতু দলে 8 জন লোক ছিলাম, 6 থেকে 8 জন, তো আমরা ভাগাভাগি করে নিচ্ছি। ভাগে কত পড়ছে দেখেন, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম পড়ছে, তো খরচ হয়ে গেছে। সীমিত ভিতরে এগুলো আমরা করছি, আমি নিজেই ধরা দিচ্ছি। সীমিত টাইম, 2 বছর 2.5 বছর 2.5 বছর করছেন। তো আপনার রিয়েলাইজেশন কবে হলো এবং ধরাটা কিভাবে দিলেন আপনি? এটা হচ্ছে আমার 2016-তে। তো যখন এই ঘটনা ঘটে, তখন আমি চিন্তা করলাম যে এই কাজ আর করবো না। যখন আমার সাথে অন্য একজন যদি করতো, দেখা যায় আমার মা যদি আমাকে দেখতে চাইতো, তো আমি তো খবরটা পাইতাম না। তো আমি ওইটা যখন আমার মাথায় নিলাম, মাথায় নেওয়ার পরে আমি হঠাৎ চিন্তা করলাম যে আমি পুলিশ কর্মকর্তার কাছে ধরা দিই এবং এই তথ্যগুলো আমি বলে দিই, এবং আমার দলে যারা আছে তাদেরকে আমি ধরিয়ে দিই, এই কাজগুলো যাতে না করে আর কেউ, এবং করার সুযোগ যাতে করতে না পারে। তো হঠাৎ আমি পুলিশ কর্মকর্তার কাছে বললাম যে এই অবস্থা, আমি এই করি এবং আমার দলে এতজন আছে, এবং আমাদেরকে কে শেল্টার দেয়, বড় ভাইয়ের নাম বললাম। তো আমাকে অ্যারেস্ট করে, এবং আমার গ্রুপে যারা আছে এক এক করে অ্যারেস্ট করে সবাইকে আমাদের জেল দিল। জেল দেওয়ার পরে বড় ভাইকেও কিন্তু ধরে নিচ্ছে। কতদিন জেল দিয়েছিল আপনাদের? আমাকে জেল দিয়েছিল 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। আর বড় ভাইকে আরো বেশি দিচ্ছে। আরো বেশি? হ্যাঁ। আচ্ছা, তারপরে ওই জেল খেটে বের হলাম। বের হয়ে একটা বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে একটা গার্মেন্টসের জব নিলাম। গার্মেন্টসে প্রথম ঢুকলাম ফ্লোরিংয়ে, সীমিত বেতন, 6,000 টাকা বেতন। তো এভাবেই চলতেছে বর্তমান, কাজবাজ করতেছি গার্মেন্টসে। আল্লাহর রহমতে আমি দর্শকের উদ্দেশ্যে বলি
যে আমি যে ভুলটা করছি আপনারা যাতে না করেন। দেখা যায় আমি তো অল্প সীমিত টাইমের ভিতরে আমি ফেরত আসছি, আর কেউ যেন সেটা না করে। হ্যাঁ, আর যাতে এটা কেউ না করে এবং এরকম কাজবাজ যাতে সবার কাছে অনুরোধ করছি যাতে কেউ না করে এই কাজগুলো। আসলে ব্যাপার কি জানেন রাজ, সেটা হচ্ছে আমি আসলে খুব চিন্তিত আপনার মতো কে ব্যবসা, আপনার মতো কে এরকম কাজ করবে সেটা নিয়ে। আমি বেশি চিন্তিত সাধারণ মানুষ কিভাবে আইডেন্টিফাই করতে পারবে যে এরকম কে কে তাকে শয়তানের নিঃশ্বাস দিয়ে সর্বস্ব লুটে নেবে। বোঝার কি কোনো উপায় আছে? মানুষ তো আপনাকে উপকার করার জন্যই এগিয়ে এসেছিল, এসেই তো ফেসে গিয়েছিল। উপকার করার মানসিকতা যেন মানুষ হারিয়ে না ফেলে। হ্যাঁ হ্যাঁ, এটাই আসলে আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। তবে জানতে চাই, আরেকটু জানতে চাই আপনার কাছে, ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, এই ওষুধটা আসতো কোথা থেকে? এটা আমাকে দিয়ে যেত আমার যে বড় ভাই সেলটা দিত, সে আমার কারণ বাজারে এসে দিয়ে যেত। সে ওটা আনতো কোথা থেকে? সেটা কি ইন্ডিয়া, মিয়ানমার, চায়না না কোন জায়গা থেকে? সেটা আমাকে বলে না, আজ পর্যন্ত বলে না, এবং আমি এটা জানার ইচ্ছা ছিল এবং সে কখনো আমাকে বলে না। আসতো কিভাবে এটাও কি কখনো জাননি? আমাকে প্লেনে আসতো নাকি সমুদ্র দিয়ে আসতো? সামথিং একটা কাচের বোতলে দিয়ে যেত, ছোট্ট একটা বোতলে সামথিং, ওই দিয়ে আমরা কাচের বোতল মানে কি হোমিওপ্যাথি শিশির মতো? হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে কিরকম করে শিশির মতো করে লাগানো থাকতো নাকি প্যাচ লাগানো থাকতো? প্যাচ লাগানো থাকতো। এরকম করে প্যাচ দিয়ে কাচের বোতলে? হ্যাঁ, কাচের বোতলে। ওটা খুলতেন? বোতলের উপরে কোনো লেখা টাকা থাকতো কখনো? না, ওটা কোনো লেখা থাকতো না, কোনো পেপার ছিল না এবং কোনো ডকুমেন্ট ছিল না, নাম লেখা ছিল না, শুধু একটা কাচের বোতল ছিল। কাচের বোতলের ভিতরে একটা সাদা পাউডার। হ্যাঁ। ধন্যবাদ রাজ, আপনি এসে আপনার ঘটনাগুলো বলেছেন। আশা করি আপনি আর এরকম কোনো ধরনের অপরাধে জড়াবেন না এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন। জি, ভালো থাকবেন। দর্শক, আজকে এমন একটা ঘটনা শুনলাম যে ঘটনার পরে আসলে আমি নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছি এবং আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের পরিচিত এরকম অনেক ভাই এবং বোনেরা আছে যারা এরকম শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ দ্বারা আক্রান্ত হয়েছে এবং সর্বস্ব তাদের কাছ থেকে লুটে নিয়ে গিয়েছে। একটা কথা আপনাদেরকে বলবো, যখন কোনো মানুষ, সেটা ছেলে হোক, মেয়ে হোক অথবা বাচ্চা হোক, আপনার কাছে কোনো একটা জিনিস নিয়ে আসবে যেটা আপনাকে ধরতে হবে, দেখার জন্য যে ভাই এই কার্ডটা দেখেন অথবা মোবাইলটা দেখেন, এই নাম্বারটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়, এই অ্যামাউন্টটা কত, একটু দেখবেন, একটু হেল্প করবেন, একটু সাবধানে থাকবেন, সেই জিনিস ধরবেন না, সাবধানতা অবলম্বন করবেন। আর যদি কখনো ধরেও ফেলেন, সেই হাত দিয়ে নাক মুখ কোনো কিছু ধরবেন না, সবার আগে হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন যদি সন্দেহ হয় এরকম কিছু আপনার সাথে ঘটতে যাচ্ছে। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনের সপ্তাহে শিকারের জন্য অপেক্ষা করবেন।